দর্শক, ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই কাস্টম দিবস উপলক্ষে আয়োজিত বাণিজ্য সহজীকরণে কাস্টমস অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তৌহিদ। অনুষ্ঠানে আলোচনার জন্য অতিথি হিসাবে আমার সাথে আছেন এনবিআর এর শুল্ক নিরীক্ষা ও আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান এবং কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার ডক্টর এস.এম. হুমায়ুন কবির। দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই চলতি বছরের কাস্টমসের দিবসের যে মূল থিম সেটা নিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে স্মার্ট বর্ডার্স ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। এর কতটা কাছাকাছি আমরা আমাদের কাস্টমস আধুনিকায়নের পক্ষ থেকে আছি? আর আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবারের আপনার প্রতিপাদ্য বিষয় তো আপনি ইতোমধ্যেই বলেছেন, স্মার্ট বর্ডার্স ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। আমরা এই লক্ষ্যে প্রকৃতপক্ষে ডব্লিউসিও এবং ডব্লিউটিও উভয় অর্গানাইজেশনই কাজ করে যাচ্ছে এবং ডব্লিউটিওর সাথে তাদের প্রভিশনসের সাথে যেহেতু আমরা এই দুইটা অর্গানাইজেশনেরই যে আপনার দুইটা চুক্তি রয়েছে তার আমরা সিগনেটরি। ডব্লিউটিওর হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন টিএফএ, যেটা আমরা রেটিফাই করি 2016 সালে, এবং ডব্লিউসিওর হচ্ছে আরকেসি রিভাইজ কিয়োটো কনভেনশন, সেটা আমরা রেটিফাই করি 2013 সালে। এবং এইটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে এই যে সিমলেস বর্ডার, আমাদের প্রকৃত বর্ডারগুলো মূলত ভারতের সাথে এবং আমাদের নেপালের সাথে এবং ভুটানের সাথে যে ট্রেডগুলো হয় সেটাও ভারতের উপর দিয়েই যায়। এবং নেপালের সাথে ভুটানের সাথে আমাদের ট্রেড প্রকৃত অর্থে ওই আমাদের বুড়িমারি বর্ডার এবং বাংলাবান্ধা বর্ডার দিয়ে হয়। আমাদেরকে এখন একটা লক্ষ্যে এগোতে হচ্ছে এবং এটা এবারের প্রতিপাদ্য হলেও এটা নিয়ে অনেক দূর কাজ হয়ে গেছে এবং এটা সাসেক আপনার যে এডিবির আওতায় সাসেকের অধীনে এই কাজগুলো চলছে। যেমন ধরেন আপনার সাসেকের অধীনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে। আবার বিশ্বব্যাংকও এখানে আপনার এই যে আমাদের বর্ডারগুলো ভারতের সাথে আমাদের প্রকৃতপক্ষে প্রায় 16টা বর্ডার, আপনার 16টা শুল্ক স্টেশন কার্যকর এবং তার মধ্যে কয়েকটার কাজের ভলিউম প্রকৃত অর্থে অনেক বেশি। যেমন আপনার বেনাপোল, যেমন আপনার ভোমরা আমরা কাজের ভলিউম এই পরিমাণ বাড়ছে এবং ভারত এই পরিমাণ আগ্রহ প্রকাশ করেছে যে তারা তাদের চেসিসগুলা আপনার ভোমরা দিয়ে পাঠাতে চায়। যদি আমরা এটা খুব শীঘ্রই চালু করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার ভোমরাকে আমাদের হয়তো একটা কাস্টম হাউসে রূপান্তর করতে হবে। একই সাথে আমরা আপনার এই যে ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন বর্ডারে, যেমন আপনার হিলি, সোনা মসজিদ, বুড়িমারি, বাংলাবান্ধাকেও আমরা একটা ভবিষ্যতে কাস্টম হাউস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এখন আমাদের পার্টে আমাদের যে কম্পিউটারাইজেশন এসআইকুডা এই 16টা শুল্ক স্টেশনে চালু রয়েছে। এসআইকুডা ওয়ার্ল্ড এছাড়াও আরও অনেক শুল্ক স্টেশন যেগুলো খুব সিগনিফিকেন্ট না ভারতের সাথে, সেগুলোতে চালু রয়েছে। একই সাথে আপনার কম্পিউটারাইজেশন হয়েছে আমাদের টেকনাফের সাথে মায়ানমারে যে আমাদের বাণিজ্য। এর সাথে সাথে আমরা আপনার যে চিন্তার দিকে এগোচ্ছি সেটা হচ্ছে যে আমরা ভারতের সাথে আমাদের যেহেতু আপনারা জানেন যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট আমাদের চালু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আপনার ইসিটিএস ইলেকট্রনিক্যালি যে আপনার যে কার্গোকে আপনার মনিটর করা হয় ইলেকট্রনিক, এই ব্যবস্থাটার দিকেও আমরা এগোচ্ছি এবং সেটা আপনার সাসেকের অধীনেই এডিবির সহায়তায়। একই সাথে আমরা আমাদের বর্ডারগুলোকে আপনার যাতে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট, যেটা আপনার একই আমব্রেলার নিচে যাতে সব অর্গানাইজেশন বর্ডারে যেগুলো কাজ করে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে এবং জনগণের জন্য সর্বোচ্চ সুবিধা আপনার বাণিজ্যের জন্যে যারা মালামাল আমদানি করে, মালামাল রপ্তানি করেন তাদের জন্যে এবং যারা যাতায়াত করেন তাদের জন্যে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করার জন্য আমরা কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টের দিকেও যাচ্ছি, যেটা আপনার স্মার্ট বর্ডারের কনসেপ্টকে সমর্থন করে। এবং আপনারা জানেন যে আমরা একটা প্রজেক্ট
ইতিমধ্যেই গ্রহণ করেছি, সেটা হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। স্যার এই বিষয়টাতে আমরা একটু ডিটেইল আলোচনা করতে চাই। তার আগে একটা জিনিস জানতে চাই আপনাদের দুজনের কাছ থেকেই, মাননীয় কমিশনার সাহেব যদি বলেন আমাদেরকে, যে সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্যার যেটা বললেন যে ফিজিক্যাল বর্ডারের ক্ষেত্রে, কিন্তু আমার ফিজিক্যাল বর্ডারের বাইরেও আমার যে ইন্টারন্যাশনাল ট্রেড, সেটাও এক ধরনের বর্ডারের এফিসিয়েন্সির ইস্যু আছে। যদি আমি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে যে 2018 সালের যে ডুইং বিজনেস রিপোর্ট, সেখানে কিন্তু আমাদের স্কোর খুবই কম। ডিস্টেন্স টু বর্ডারের যে ফ্রন্টিয়ারের যে হিসেব আছে, সেখানে আমাদের স্কোর প্রায় 34-এর মতো, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় 57, এবং এই দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি 70-এর মতো। তো এই আমাদের কাস্টমসের দিক থেকে বলা হয় যে একটা বড় অংশ ডিলেটা হয়। ডিলে মানে সময় ক্ষেপণ হয়, কাগজপত্র আনা নেওয়া, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন জোগাড় করা, এবং ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের হ্যাসেল তৈরি হয়। তো এইটা কমানোর ক্ষেত্রে এই জায়গাটাই আসলে আপনাদের এই স্মার্ট বর্ডার করার ক্ষেত্রে এটা আসলে কতদূর অগ্রগতি হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্যারের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে স্যার যেটা বলতেছিলেন যে সেটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল বর্ডার, সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ড বর্ডারগুলো, কিন্তু এছাড়া কাল্পনিক বর্ডার যেখানে আমাদের বাণিজ্য, অর্থাৎ সমুদ্র বন্দর, অর্থাৎ সমুদ্রের মধ্যে তো আর কাল্পনিক কল্পনায় করা যায়, বাস্তবে তো আর রেখা টানা যায় না। সো যখন সে আমাদের দেশের বন্দরে আসলো, তখন সেটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে বর্ডার, বা এয়ারপোর্টের ক্ষেত্রে যখন ল্যান্ড করলো তখন সেটা আমাদের বর্ডার। যে কথা আপনি বললেন যে বিলম্ব বা আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে আমাদের অবস্থান, এখানে কিন্তু দেখেন আমাদের দুইটা পক্ষকেই এগিয়ে আসতে হবে, বা দুইটা পক্ষই এখানে কন্ট্রিবিউট করতেছেন। যেমন ইম্পোর্টার, চট্টগ্রাম কাস্টম হাউসে আমরা দেখলাম যে বাংলাদেশের যেখানে 83% ইম্পোর্ট এক্সপোর্ট হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিল অফ এন্ট্রি সাবমিট করতে 100% বিল অফ এন্ট্রি সাবমিট করতে 10 কর্মদিবস পর্যন্ত লেগে যাচ্ছে। অর্থাৎ ইম্পোর্টার মনোনীত যে সিএনএফ এজেন্ট, তিনি ইম্পোর্টারের কাছ থেকে বিভিন্ন শর্ত বা বিভিন্ন ডকুমেন্টস এগুলো জোগাড় করে যখন 10 দিন পরে দিচ্ছেন, তখন কিন্তু নর্মাল ওয়েতে সে পিছিয়ে যাচ্ছেন। অন্যদিকে কাস্টমসের মতো যে আপনি যেটা বলতেছেন যে কিছুটা সীমাবদ্ধতা তো আমাদের আছে, যে আমাদের যে স্ক্যানার, কন্টেনার স্ক্যানার, এটা খুব পর্যাপ্ত ছিল না। এখন আস্তে আস্তে এই কন্টেনার স্ক্যানার আগাচ্ছে, এবং আমরা ওদেরকে মোটিভেশন করতেছি, এবং আমরা চিন্তা করতেছি আমরা আইনে একটা প্রভিশন রাখবো যে বিল অফ এন্ট্রি উনি যেন সেম ডেতে দেন, যেদিন ইম্পোর্টারের সিএনএফ এজেন্ট তাকে দিচ্ছেন উনি যেন সেম ডেতে কাস্টমসকে সাবমিট করেন। তাহলে কিন্তু মালামাল আসলো, বন্দরে পৌঁছালো, এবং কাস্টমসের কার্যক্রম শুরু করলো। এর মধ্যে যে গ্যাপ, সেটা যদি আমি কমায় নিয়ে আসতে পারি, কারণ বন্দরে মালামাল থাকলে তার ওই যে ওয়ারফেন বাড়তেছে, তার নানান ধরনের খরচ বাড়তেছে, তাহলে সেখানে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস অনেকাংশে কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে কাস্টমস কিন্তু একা সব মালামাল ছাড় দিতে পারে না। এখানে কতগুলো কার্যক্রম আছে, যেমন ধরেন এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস যদি হয়ে থাকে তাহলে ডেঞ্জারাস কার্য, বিকজ আপনারা জানেন যে বিশ্বের ওই কতগুলো ঘটনার পরে আপনার কিছু পণ্যকে, যেমন ধরুন সালফার, এটা নিয়ে আসলে কিন্তু বাধ্যতামূলকভাবে এখানে এক্সপ্লোসিভ অ্যাক্টে কিছু পরীক্ষা নিরীক্ষা বাধ্যতামূলক। যদি আপনার 5 বছরের প্রথম গাড়ি আসে, তাহলে সেখানে কিন্তু আপনার সিসিআইএনডি এর অনুমতি বাধ্যতামূলক। তারপরে যদি মনে করেন যে বৃক্ষজাতীয় কোনো জিনিস আসে, তাহলে কোয়ারেন্টাইনের পরীক্ষা বাধ্যতামূলক। সেখানে সত্যিকারই কিছু প্রয়োজন হয়, বিকজ তাদের কিছু টেস্টের দরকার থাকে। তারপর বিএসটাই, কোয়ালিটি কন্ট্রোলের জন্য বিএসটাই দরকার। আপনারা জানেন যে চেরনোবিল দুর্ঘটনার পরে ওই অঞ্চল থেকে ফুড গ্রেন আসলে তার জন্য কিন্তু আমাদের কিছু টেস্ট অ্যাটমিক এনার্জি কমিশনের দরকার। তো আমরা কাস্টমস অ্যাজ এ লিড এজেন্সি চেষ্টা করতেছি, যেটা যে স্যার বললেন যে আমরা সব এজেন্সিকে সাথে নিয়ে আগাচ্ছি, এবং এ বিষয়ে যথেষ্ট সেমিনার হয়েছে, অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে। পাবলিক কিন্তু কাস্টমসকে দেখে ফ্রন্টে, কিন্তু এর পিছনে এই সংস্থাগুলো যখন বন্দরে তাদের সার্ভিস দেওয়া শুরু করবেন এবং তারা অনলাইনে করবেন, এটা হয়তো স্যার আমার থেকে পরে আরও ভালোভাবে বলবেন যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডোর মধ্যে কীভাবে হচ্ছে, এটা আসলে আগাবে। আর কাস্টমসের পক্ষে আপনি যেটা বলতেছেন যে ক্যাপাসিটি বিল্ড আপ, এই ক্যাপাসিটি বিল্ড আপের জন্য প্রতিনিয়ত আমাদের ট্রেনিং হচ্ছে। আমরা এখন কন্টেনার স্ক্যানে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাচ্ছি। আপনি জানেন এগুলো আসলে খুব কস্টলি সাবস্টেন্স। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি গ্রুপ, এরা আমাদেরকে সহায়তা দিচ্ছে। মোবাইলের স্ক্যানার, এটা আসলে আমাদের এই অংশে কমে যাবে, এবং বাংলাদেশ কাস্টমস কিন্তু এগুলো অলরেডি ইন্ট্রোডিউস করা শুরু করেছে। আচ্ছা, এই স্ক্যানারের ইস্যুতে ছোট্ট একটা জিনিস আমি জিজ্ঞেস করি। আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে আমরা বিরতিতে গিয়ে তারপর এসে বিস্তারিত আলোচনা করতে চাই। সেটি হচ্ছে স্ক্যানার আমরা শুধুমাত্র চট্টগ্রাম পোর্টে এখন বসিয়েছি। আমাদের বড় পোর্টগুলোতে, সমুদ্র বন্দর এবং স্থলবন্দরগুলোতে কত সময় নাগাদ আমরা সবগুলো বন্দরে আসলে স্ক্যানার দিতে পারবো? আমি এই প্রশ্নের আপনাকে উত্তর দিচ্ছি, তার আগে জাস্ট একটা বিষয়ে একটু তথ্য দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আসলে ডুইং বিজনেসে ওয়ার্ল্ড ব্যাংকের যে ডুইং বিজনেস র্যাঙ্কিং, ওখানে আমাদের অবস্থান হচ্ছে 177। আমাদের 2 ধাপ অবনমন ঘটেছে।
আমরা আগে 175 ছিলাম, সেখানে এখন 177। একই সাথে আমাদের শ্রীলঙ্কা, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে আমাদের অবস্থানই প্র্যাকটিক্যালি আপনার সবচেয়ে পিছনে। শ্রীলঙ্কার অবস্থান এবং আমাদের সাথে হয়তো এক পার রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এরা শ্রীলঙ্কার অবস্থান এখন 96 এবং শ্রীলঙ্কা ডে বাই ডে আরও ডেভেলপ করছে। আপনার ইন্ডিয়ার অবস্থান ছিল 152, গত বছর তারা বেশ কয়েকটা মেজার নেওয়াতে তাদের অবস্থান নেমে এসেছে 120-এ এবং তাদের নেক্সট টার্গেট যে 2 ডিজিটের মধ্যে আসবে। আমাদেরও ইনশাল্লাহ নেক্সট টার্গেট আমরা যাতে আপনার খুব দ্রুত 2 ডিজিটে আসতে পারি, সেই জন্য আমরা প্রচেষ্টাগুলো নিচ্ছি। আপনি যেটা বললেন এটা হচ্ছে একটা আপনার কম্পোনেন্ট যেটা আমাদের খুবই দরকার, আমাদের এই যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমকে চালু করা, আপনার যাতে আমাদের এই কন্টেনারগুলো স্থাপন করে আমাদের মালামালকে দ্রুত রিস্ক ম্যানেজমেন্টের আওতায় এইগুলোকে স্ক্যান করে আমরা বের করে দিতে পারি। অধিকাংশ কন্টেনার আপনার কন্টেনার স্ক্যানের মাধ্যমে স্ক্যান হয়ে বেরিয়ে যাবে। রিস্ক ম্যানেজমেন্টের আওতায় আমরা যেগুলো আপনার এক্সামিনেশনের জন্য দেব তার পরিমাণ এখন চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় 10 থেকে 12%। আমরা কিন্তু 10 থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ভলিউম যা, তাতে 10 থেকে 12%ও আপনার 200 থেকে 300 কন্টেনার হয়। এইটাও প্র্যাকটিক্যালি আমাদের পক্ষে এক্সামিন করা সম্ভব না। আমরা ওইটা কমানোর চেষ্টা করছি। আপনাকে একটা এবং সবার উদ্দেশ্যে আমি একটা টাইমলাইন শুনতে চাচ্ছি। আমি ওইটাই আপনার সবার উদ্দেশ্যে একটা সুসংবাদ দিচ্ছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম কাস্টম হাউসে এখন আপনার 4টা কন্টেনার স্ক্যানার কাজ করছে, মোবাইল কন্টেনার স্ক্যানার। আমাদের আপনার এটা বেনাপোলে একটা মোবাইল কন্টেনার স্ক্যানার কাজ করছে, আমাদের মোংলাতে মোবাইল কন্টেনার স্ক্যানার কাজ করছে এবং আইসিডিতে একটা কন্টেনার স্ক্যানার কাজ করছে। কিন্তু আমরা এর মধ্যে পিপিপির আওতায় একটা প্রজেক্ট গ্রহণ করেছি প্রায় 2400 কোটি টাকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্ট তিনি প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে এটাকে সাইন করেছেন। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা 24টা আপনার ফিক্সড কন্টেনার স্ক্যানার কিনব এবং আপনার ব্যাগেজ স্ক্যানার কিনবো এয়ারপোর্টগুলোকে সুসজ্জিতকরণের জন্য। সেখানে আমাদের হিউম্যান স্ক্যানারও থাকবে। এই কন্টেনার স্ক্যানার যদি এবং এয়ারপোর্টগুলোতে যদি ব্যাগেজ স্ক্যানারগুলো আমরা স্থাপন করতে পারি 1 থেকে 1.5 বছরের মধ্যে, আমরা যেটা আশা করছি, তাহলে আমাদের চাহিদা টোটালি পূরণ হয়ে যাবে। এবং ওই কন্টেনার স্ক্যানারগুলো এমনকি আমরা আমাদের যে স্থল বন্দরগুলো যেমন সোনা মসজিদ, যেমন ভোমরা, যেমন আপনার বুড়িমারি, এই সমস্ত ইম্পর্টেন্ট স্থল বন্দরগুলোতে আমরা স্থাপন করব। স্যার, আমরা সময় হয়েছে, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আবারও আলোচনা করব যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে কাস্টমসের মডার্নাইজেশনের ক্ষেত্রে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফিরে এলাম আবারও বাণিজ্য সহজীকরণে কাস্টমস অনুষ্ঠানে। দর্শক, যেটি আমরা আলোচনা করছিলাম যে আপনারা বলছিলেন যে কাস্টমসের আধুনিকায়নের ক্ষেত্রে রাজস্ব বিভাগ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করেছে। আমরা গত বছর দেখেছি একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 38টি মিনিস্ট্রির বিভিন্ন বিভাগ এবং সংস্থাকে আপনারা একটি জায়গায় আনার চেষ্টা করেছেন। 1 বছরে আসলে 1 বছর তো সময় পেরিয়ে গেল, তো 1 বছরে আসলে কতদূর অগ্রগতি হয়েছে, আর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের আসলে সুফলটা আমরা কবে নাগাদ পাবো? আমাদের আপনার এইটা সাইন করার পরে বেশ কয়েকটা কাজ ছিল আপনার, তার মধ্যে এই বছরে যে কাজগুলো ছিল 18টা কাজ, তার মধ্যে আমরা আপনার ইতোমধ্যে দেখেছি যে আমাদের প্রায় 36% সম্পন্ন হয়েছে এই 18টা কাজের মধ্যে। এবং এই আমাদের 18টা কাজের মধ্যে আপনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে PMQA, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স। এই প্রতিষ্ঠানকে নিয়োগ করা, এই প্রতিষ্ঠান নিয়োগ করার জন্য ইতোমধ্যে টেন্ডার করা হচ্ছে এবং 10টা প্রতিষ্ঠান এটা আপনার তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এইটা আপনার দাখিল করছে। আমরা আপনার অচিরেই
2-3টা মিটিংয়ের পরে আশা করছি যে আগামী 15 দিনের মধ্যে আমরা পিএমকে আমরা নিয়োগ দেব। পিএমকে পরে আমাদের মূল কাজটা থাকবে হচ্ছে টার্নকি ভেন্ডরকে আপনার নিয়োগ দেওয়া। আমরা পিএমকে এর সাথে এবং এর মধ্যে যে স্পেশালিস্টদেরকে, ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, ন্যাশনাল প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, এদের সাথে কনসাল্ট করে আমরা তার স্পেসিফিকেশন তৈরি করছি যে তারা কীভাবে কানেক্ট করবে। আপনারা জানেন যে 39টা ডিপার্টমেন্টের সাথে আমাদের এমওইউ হয়েছে। তার মধ্যে 18টা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, যাদের সাথে ট্রেডের সরাসরি রিলেশন রয়েছে। আমাদের ডক্টর হুমায়ুন যেমনটা বললেন যে আপনার একটা কোনো ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টের সার্টিফিকেশনের প্রয়োজন হয়, এরকম 18টা ডিপার্টমেন্ট আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের প্রায় 85% ট্রেড আপনার কোনো পারমিশন ছাড়াই চলে যাচ্ছে। 15% ট্রেডের ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেশনের দরকার পড়ে। এরাও আপনার কানেক্টেড থাকবে, এরাও কানেক্টেড থাকবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2020 সালের মধ্যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডোটা চালু করে দেওয়া বিশ্বের শেষে। কিন্তু আপনার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে যে এটা চালু করতে আরও হয়তো 6 মাস বা 1 বছর লাগতে পারে, ওই গ্রেস টাইমটা তারা ধরে রেখেছে। যদি তাও হয় তাহলে আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 2021-এর রূপকল্প, ওই রূপকল্প বাস্তবায়নের এটা একটা অন্যতম হাতিয়ার হবে এবং ইনশাআল্লাহ আপনার 2020-এ যদি চালু করতে পারি শেষের দিকে, তাহলে আপনার 2020 থেকেই ওই শেষের দিক থেকে বা 2021 থেকেই ট্রেডিং কমিউনিটি আপনার কাস্টমস ডোমেইনে একটা বিশাল বিপ্লব দেখবে, ট্রেডে একটা বিশাল বিপ্লব দেখবে। এবং আমার ধারণা যে তখন আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস এবং ডুইং বিজনেসের যে ইন্ডেক্স, ওইটাও নেমে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এখন যে পরিমাণ খরচ করতে হয় তার থেকে অনেক কমে যাবে, কারণ আমাদের তখন এনভায়রনমেন্ট হবে পেপারলেস এনভায়রনমেন্ট। আচ্ছা, আমি একটু মাননীয় কমিশনার সাহেবের কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো বাস্তবায়ন করলে কাগজপত্রে সাবমিশন এবং প্রক্রিয়াটা কিভাবে করবে, এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে? আপনারা বলছেন যে এটা পেপারলেস হয়ে যাচ্ছে। জি, যেমন মনে করেন যে একজন ভদ্রলোক সাবান বা কসমেটিক্স নিয়ে আসলেন, তো সাবান বা কসমেটিক্সের জন্য তার বিএসটি এর অনুমোদন দরকার। এখন কি হচ্ছে, এখন উনি একটা কাগজ একটা আবেদন করতেছেন, নির্ধারিত ফি দিচ্ছেন, ফি দিয়ে সেটা হাতে করে ঢাকাতে আসতেছেন। যদিও চট্টগ্রামে, শুধুমাত্র ঢাকার বাইরে চট্টগ্রামে খুব ছোট আকারের একটা সেন্টার তাদের হয়েছে, কিন্তু বাদবাকি যে অন্য সেন্টারগুলো বেনাপোল, আইসিডি, হিলি, সোনা মসজিদ, সেখানে কিন্তু কোনো সেন্টার হয়নি, ইভেন চিটাগংয়ে পূর্ণাঙ্গ হয়নি। যখন এই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো চালু হবে তখন ইম্পোর্টার বা ইম্পোর্টারের পক্ষে তার সিএনএফ এজেন্ট এটা উনি অনলাইনে সাবমিট করবেন। অনলাইনে সাবমিট করবেন, শুধু নমুনাটা তাকে ফিজিক্যালি দিতে হবে। যখন অনলাইনে সাবমিট হবে তখন সেখানে একটা সিরিয়াল পড়বে, তখন তার কার্যক্রমের জন্য তাকে জানাই দেবে যে আপনি কোথায় কীভাবে জমা দিবেন। জমা দেওয়ার পর যখন রিপোর্টটা ওকে হবে, এখন কিন্তু একটা রিপোর্ট যেতে ধরেন প্র্যাকটিক্যালি যেতে কমপক্ষে 2 দিন সময় লাগে, যদি মাঝে বন্ধ থাকে, হরতাল মানে যানবাহনের অপ্রতুলতা থাকে বা কোনো প্রতিকূলতা থাকে আরও বাড়ে, তখন কিন্তু অনলাইনে ফ্র্যাকশন অফ মোমেন্টে এটা পৌঁছে যাবে। সো এটা যেমন অনলাইনে হচ্ছে তেমনিভাবে খুব সময় কম হচ্ছে। অন্যান্য অর্গানাইজেশনের যে সার্টিফিকেট দরকার তাদের ক্ষেত্রে কিন্তু একই, একজন লোক ঘরে বসে আবেদনটা করতেছেন এবং উনি ঘরে বসে দেখতে পারতেছেন যে আমার ক্লিয়ারেন্সটা হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে সময় কতটা কমে আসবে বলে আপনার কাছে মনে হয়? এখন যেরকম সময় লাগে, আমরা দেখতে পারি যে 10 থেকে 15 দিন একটি ইম্পোর্ট কনসাইনমেন্ট বের করতে সময় লাগে, সেটি আপনারা কত সময়ের মধ্যে নামিয়ে আনতে পারবেন বলে মনে হয়? আমি আপনাকে বলি, কিছু কিছু ক্ষেত্রে সত্যিকারভাবে ওই অর্গানাইজেশনের টেস্টের প্রয়োজন হয়, বিকজ তারা কিছু ভৌত পরীক্ষা করেন। পরীক্ষার যে সময়টুকু এটুকু কমোডিটি টু কমোডিটি ভ্যারি করে। যেমন যদি আপনি মনে করেন প্ল্যান কোয়ারেন্টাইনে কোনো জার্ম আছে কিনা, সেটার জন্য কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা তার লাগে। এবং আমি মনে করি যে আমাদের দেশের এই কৃষি খাতকে রক্ষা করার জন্য এটুকু তাদের করতে দেওয়া উচিত এবং সারা বিশ্বে তাই করে। সাম্প্রতিক সময়ে আমরা এই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো কনসেপ্টে নিউজিল্যান্ডে গিয়েছিলাম, তারাও বললেন যে আমাদের যত নিডই থাক না কেন, আমরা আমাদের এই বিশাল প্রাণীকুল এবং বিশাল আপনার এই কৃষিকুলের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা এটাকে কম্প্রোমাইজ করি না। সুতরাং ওইটুকু ঠিক থাকবে, কিন্তু আর বাদবাকি আসা যাওয়ার ক্ষেত্রে যেমন ধরেন 7 দিনের সময়টা আমি মনে করি যে এটা 7 মিনিটে হয়ে যাবে। এটা খুবই আশার কথা যে 7 দিনের সময়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে নামায় নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আরও অলমোস্ট 4 ইয়ার্সের মতো সময় টাইম স্প্যান লাগবে। তো এর মধ্যে আসলে আরও দ্রুত কিভাবে কাস্টমসকে আরও এগিয়ে আনা যায়, এই
এনএসডি বাস্তবায়নের সাথে সাথে এইরকম কাস্টমসের আর কি মডার্নাইজেশন প্রসেস এখন চালু আছে? আমাদের আপনার এইগুলো আপনার ক্লিয়ারেন্স প্রসেসটাকে আরও ফাস্টার করার জন্য আমরা একটা রিস্ক ম্যানেজমেন্ট টিম গঠন করেছি এই প্রথম, এবং আপনার এটা সেন্ট্রাল রিস্ক ম্যানেজমেন্ট টিম যেমন গঠন হয়েছে, আপনার কাস্টমার হাউসগুলোতে আমরা লোকাল রিস্ক ম্যানেজমেন্ট টিমও গঠন করেছি। এই রিস্ক ম্যানেজমেন্ট টিমের যখন কার্যক্রম শুরু হবে, এখন আমরা একটা এসআরও তৈরি করছি, যেটা ড্রাফট দাঁড়িয়ে গেছে অলরেডি, এটা বিশ্বব্যাংকের সহায়তায়। একই সাথে ইউএসএইডও আমাদেরকে সহায়তা করছে। আপনার যখন ড্রাফটটা আপনার এটা ফাইনাল হবে, এরপর আমরা এসআরওটা জারি করে দেব, এবং এরপর থেকে আমরা কয়েকটা বিষয়ে কাজ করতে যাচ্ছি। একটা হচ্ছে গ্রিন লেন, ইয়েলো লেন অ্যান্ড রেড লেন, এইটা কার্গোর জন্যে। আমরা এই প্রসঙ্গে আর একটা ইস্যুতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এইও ব্যবস্থা চালু করছি। এই প্রশ্নটি আমি করতাম, সেটি হচ্ছে যে আপনারা খুব শিগগিরই কয়েকটি কোম্পানিকে, আমি যতদূর জানি যে 3টি কোম্পানিকে আপনারা এইও সুবিধা দিতে যাচ্ছেন, কাদেরকে দিতে যাচ্ছেন এবং এটার ক্রাইটেরিয়াটা কি? আমরা যে এইওটা দিতে যাচ্ছি, 3টা প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন করেছে এইওর জন্য। একটা হচ্ছে আপনার স্কোয়ার, একটা হচ্ছে বেক্সিমকো, আর একটা হচ্ছে ইনসেপ্টা। হ্যাঁ, 3টি তো ওষুধ খাতের প্রতিষ্ঠান। 3টি ওষুধ খাতের প্রতিষ্ঠান, এবং আমরা যেহেতু এই কনসেপ্টে বাংলাদেশে প্রথম বিষয়গুলো চালু হতে যাচ্ছে, এই জন্য আমরা আপনার খুবই ট্রান্সপারেন্ট যাদের ট্রেড, তাদেরকে নিয়ে কাজটা করতে যাচ্ছি। এবং আমরা মনে করি যে এই 3টা প্রতিষ্ঠান অত্যন্ত কমপ্লায়েন্ট, তাদের আপনার কমপ্লায়েন্স রেট 100%, এবং ওই জন্য এই 3টাকে নিয়েই আমরা শুরু করার পরে একই সাথে এইও যখন হবে অথরাইজ ইকোনমিক অপারেটর, অর্থাৎ তাদেরকে আমরা বিশ্বাস করি, তারা আমাদেরকে বিশ্বাস করে, এবং তাদের যে প্রধান সুবিধা পাবে তারা, সেটা হচ্ছে যে তারা আপনার কোনো রকম কাস্টমস ইন্টারভেনশন ছাড়াই তাদের মাল এক্সপোর্ট করবে, এবং কোনো রকম ইন্টারভেনশন ছাড়াই তাদের মাল আপনার আসা মাত্র তাদের প্রেমিসে চলে আসবে। সেখানে কাস্টমসের কোনো ভূমিকা থাকবে না। কাস্টমস শুধু একটা কাজ করবে, বছর শেষে অথবা প্রত্যেক বছরের শুরুতে ওই প্রতিষ্ঠানের একটা সিস্টেম বেজ অডিট করবে, এবং তাতে তারা সমস্ত ইনফরমেশন দিতে বাধ্য থাকবে। আমরা আশা করছি তাদের এইও পাওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে কমপ্লায়েন্ট হতে হবে, তাকে ট্রান্সপারেন্ট হতে হবে, এবং তাকে কমিটেড থাকতে হবে সরকারের কাছে যে সে কোনো অসৎ ব্যবসার মধ্যে জড়িত থাকবে না। এবং আমরা আশা করি যে এই 3টার সাথে সাথে আমরা আরও অনেকগুলো প্রতিষ্ঠানকে এইওর মধ্যে দিতে পারবো, কারণ এইও যখন ফুল চালু করব, আমরা 1 মাসের মধ্যে এদেরকে অ্যাক্রিডেটেড করতে যাচ্ছি। এইও যখন ফুল চালু করব, তখন আরও অনেক প্রতিষ্ঠান এই সুবিধাটা দেখে এগিয়ে আসবে। ওইটা হলে তখন আপনার মালামাল ক্লিয়ারেন্স এমনি ফাস্ট হয়ে যাবে যখন কাস্টমস ইন্টারভেনশন থাকবে। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে আবার এইও এবং অন্যান্য আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা জানতে চাইব। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, ফিরে এলাম আবারও বাণিজ্য সহজীকরণে কাস্টমস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম এইও সুবিধা নিয়ে। তো এইও আপনারা মাত্র 3টি প্রতিষ্ঠানকে দিচ্ছেন, এবং এই 1 মাসের মধ্যে এটি, এবং 6 মাসের জন্য আপনারা দিচ্ছেন। এরপরে যারা এইও পেতে চাইবে তাদেরকে আসলে আপনারা কি সুবিধার ভিত্তিতে, মানে কি বিবেচনার ভিত্তিতে এইও সুবিধা দেন, আপনিও বলতে পারেন। কমিশনার সাহেব যদি এ বিষয়ে মতামত দেন। এইও আপনার আসলে আমরা এই যে কনসেপ্টে প্রথমে চালু করতে যাচ্ছিলাম, সেখানে আমরা বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিসটা দেখেছি, স্ক্রুটনি করেছি। আমরা সমস্ত এসআরও জারি করার পর এবং ক্রাইটেরিয়া ফিক্স করার পরে আমাদের 3জন কাস্টমস অফিসিয়ালকে আমরা ইন্ডিয়াতে পাঠিয়েছিলাম। সেখানে যে তারা দেখলো যে ওখানে প্রকৃত এইও একটাই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এলজি। তারা আপনার 3টা লেয়ার করেছে। প্রথম লেয়ারে কিছু কন্ডিশন রয়েছে, আপনার খুব টাফ না, ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তারা প্রথম লেয়ারে পড়বে। প্রথম লেয়ারের পর সে যদি তার কমপ্লায়েন্স রেট
একেবারে 100% দেখা যাচ্ছে যে তাকে সেকেন্ড লেয়ারে দিচ্ছে। স্যার একটু যদি আমাকে একটু পরিষ্কার করেন যে প্রথম লেয়ারে আসলে কি ধরনের শর্ত আপনারা দিচ্ছেন, বা দ্বিতীয় লেয়ারে কি ধরনের শর্ত রাখছেন, এবং তৃতীয় লেয়ারে গিয়ে কি ধরনের শর্তগুলো থাকবে আর কি, যদি একটু। আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আপনার আসলে লেয়ারগুলো এখনো ফিক্স করিনি আমাদের ক্ষেত্রে। আমরা এটা দেখার পর আমরা যেটা আপনার ইউএসএইড আমাদের সাথে এইও বাস্তবায়নে কাজ করছে। ইউএসএইডের যিনি এক্সপার্ট রয়েছেন তিনি এসে বললেন যে আসলে আমাদের প্রক্রিয়ার মধ্যে কিছুটা আপনার ত্রুটি রয়েছে, এটা আমরা যদি ইন্ডিয়াকে ফলো করি তাহলে এটা ভালো হবে, এবং সেই কারণে আমরা লেয়ারটা আমরা তৈরি করব। এখন প্রথম লেয়ারের জন্য যে শর্তগুলা সেগুলো হয়তো আপনার কিছু আপনার ফ্লেক্সিবল হবে, যে যেমন ধরেন আপনার ডকুমেন্টেশন প্রপার হবে, আপনি টাইমলি কাজ করছেন, বা আপনার কাছ থেকে তথ্য পেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো থাকবে। সেকেন্ড লেয়ারে আর একটু আমরা টাফ করব। থার্ড লেয়ার যেটা সেটা আপনার আর একটু শর্ত জুড়ে দেব। এই লেয়ারগুলো এখনও ফিক্স হয়নি। আমরা এটা আপনার এই 3টা প্রতিষ্ঠানকে দিয়ে এইও চালু করার পর এদেরকে দিয়ে কাজ করতে যেয়ে কিন্তু আমাদের প্রায় ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে কাজ করতে যেয়ে আমরা অনেক সমস্যা জানতে পারবো, এবং ওই সমস্যাগুলো ওই সময় সমাধান করব, এবং লেয়ারগুলোও আমরা ঠিক ওইভাবে ফিক্স করে ফেলবো যে কারা কারা কোন প্রথম লেয়ারে আসতে পারবে, কারণ তখন অনেক আবেদন পড়বে, কারা কারা সেকেন্ড লেয়ারে আসবে, কারা কারা থার্ড। প্রথম লেয়ারে প্রত্যেকে প্রথম লেয়ারটাকেই ক্রস করতে হবে, তারপরে সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার। এবং এইও আপনার ইন্ডিয়াতে যেমন প্র্যাকটিক্যালি শুধু এলজি, প্রকৃত অর্থে এইও আমাদের মানে কি আপনারা এইও বাস্তবায়নের জন্য আলাদা একটি উইং তৈরি করতে যাচ্ছেন? জি, আমাদের হবেই। এইও বাস্তবায়নের জন্য আলাদা একটা ডাইরেক্টরেটও হবে, এবং সেই লক্ষ্যে আমাদের যে এক্সপানশন পরিকল্পনা তার মধ্যে এইওর জন্য আলাদা ডাইরেক্টরেট আমরা করছি। যদি বলেন যে এইওটা আসলে দিলে ব্যবসায়ীরা আসলে কোন জায়গাটায় বেশি সুবিধা পাবেন? আপনি জেনে আনন্দিত হবেন যে অথরাইজড ইকোনমিক অপারেটরের কোনো মালামাল কোথাও পরীক্ষা হবে না, অর্থাৎ তার মালামাল আসবে, তার মালামাল যেভাবে উনি ঘোষণা দিয়েছেন সেইভাবে উনি অ্যাসেসমেন্ট করবেন, কোনো একটা পর্যায়ে উনি অ্যাসেসমেন্ট করবেন এবং উনার মতো করে উনি ট্যাক্স জমা দেবেন, মালামালটা চলে যাবে। এই যে সুবিধা, অর্থাৎ কাস্টমসের কাছে তাকে আমার যেতে হচ্ছে না, জবাবদিহি করতে হচ্ছে না, বা চলতি কথা ধর্ণা দিতে হচ্ছে না, বা কাউকে তাকে তোয়াজ করতে হচ্ছে না, তার যে সময় বেঁচে যাওয়াটা প্লাস তার যে সম্মান, এইটা তার বিশাল একটা সুবিধা। এবং এইইউ স্ট্যাটাস দিয়ে উনি যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু কিছু কিছু কান্ট্রি আমাদের দেশের এই এইইউকে, এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের একটা কম্পোনেন্ট, ওই দেশেও কিন্তু যখন দেখবেন যে উনি এইইউ, ওকেও কিন্তু ফাস্ট ট্র্যাকে ওনার মালামাল ছেড়ে দেবেন। সুতরাং মালামাল পরীক্ষার জন্য যে বিলম্ব এবং যে হ্যাসেল, সেটা থেকে উনি বেঁচে যাবেন। এটা হচ্ছে প্রথম ওনার লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যে ওনার সুনাম। তৃতীয় লাভ হচ্ছে যে সব কিছুতে ওনার খরচ কমে আসা। এই 3টা জিনিস অথরাইজড ইকোনমিক অপারেটর বা ইউদের জন্য সাংঘাতিকভাবে বেনিফিট নিয়ে আসবে। একটি বড় প্রশ্ন, যেহেতু আপনি বন্ড কমিশনার দেখছেন, একটি বড় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বন্ডের অপব্যবহার একটা বড় আকারে বেড়েছে। আপনাদের রাজস্ব বিভাগ থেকেই বলা হচ্ছে যে বন্ড সুবিধার বেশ অপব্যবহার হচ্ছে। এটা আসলে কতটা ব্যাপক? এটা আমি আপনাকে বলি যে বন্ডের প্রথম যে কনসেপ্টটুকু, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক বাজারে আমাদের যে সমস্ত এক্সপোর্টকে সাশ্রয়ী মূল্যে দেওয়ার জন্য এই সুবিধাটা দিয়েছে। অর্থাৎ যদি ট্যাক্স দিতে হতো তাহলে 100 টাকার পণ্যের উপরে তাকে ধরেন 70 টাকা বা 80 টাকা খরচ করতে হতো, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি লাগতো, এবং সেই বেশি লেগে তাকে কম্পিটিশনে যেতে হতো, তার ব্যাংক ইন্টারেস্ট বাড়তো, অন্য অনেক কিছু বাড়তো। সুতরাং ওনার কমোডিটি, যেটা আলটিমেট গোল, যে আমার এক্সপোর্ট মার্কেটে সস্তায় পণ্যকে প্রতিযোগিতামূলক বাজারে ঢোকার জন্য যে সস্তায় দেওয়া, সেটাকেই এনকারেজ করার জন্য সরকার এই বন্ড সুবিধাটা দিয়েছে। অর্থাৎ উনি বিনামূল্যে শুল্ক নিয়ে আসবেন, উনি সঠিক ঘোষণা দিবেন, উনি এই গুড দিয়ে র মেটেরিয়াল দিয়ে ফিনিশ গুড তৈরি করবেন এবং সততার সাথে বিদেশের মার্কেট ধরবেন। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশে এবং আমাদের দেশের আশেপাশের দেশেও কিছুটা এরকমই এরকম কালচার চালু আছে যে এই মালামাল নিয়ে এসে উনি ফিনিশ গুড তৈরি না করে উনি কিছু বাজারে বিক্রি করতেছেন। এটা আমাদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য বা দেশের জন্য একটা এই বন্ড সুবিধার অপব্যবহার একটা চ্যালেঞ্জ। তো আমরা মডার্নাইজেশন করতেছি। মডার্নাইজেশন করলে যেমন কোনো বন্দর থেকে যখন মালামাল আসবে তখন অটোমেটিক, যেমন ধরেন বন্ডে কোনো মালামাল, কিন্তু বন্ড কোনো মাল ছাড় দেয় না, এটা ছাড় দেয় আমাদের বিভিন্ন ইম্পোর্ট স্টেশন। ইম্পোর্ট স্টেশনের সাথে
বন্ড যেখানে আছে, বাংলাদেশের 2টা বন্ড আছে প্রধানত, যে ঢাকা এবং চট্টগ্রাম, এছাড়া আঞ্চলিকভাবে কিছু কিছু ছোটো ছোটো বন্ড কমিশনার সেই আঞ্চলিক কাস্টমসের সাথে অ্যাটাচড আছে। তারা বুঝতে পারবে কি মাল আসতেছে। ব্যাংকের সাথে যখন কানেক্টেড হবে তখন সে বুঝতে পারবে যে তাকে আপনার ইউটিলাইজেশন পারমিশন বা ইউটিলাইজেশন ডিক্লারেশন তার সঠিক কিনা, এলসিটা তার সঠিক কিনা, বিজেএমের সাথে কানেকশন দিলে যখন দিতে পারবে তখন এই পিলফারেজটা বন্ধ হবে। তো আমরা প্রতিনিয়ত আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলতেছি। পিলফারেজের কথা আসতেছি, মানে প্রায় শেষ করব আমরা অনুষ্ঠান। একটি বড় জিনিস হচ্ছে বন্ড সুবিধার অপব্যবহারের মতোই, যেমন আমদানি রপ্তানির আড়ালে একটা বড় অঙ্কের টাকা পাচার হয়ে যায়। খুবই সংক্ষেপে যদি বলেন যে এইটা ঠেকানোর জন্য আসলে কাস্টমসের আধুনিকায়নের কোনো বিকল্প আছে কিনা, 1 মিনিটের মধ্যে শেষ করবেন স্যার। না, কাস্টমসের আধুনিকায়নের কোনো বিকল্প নাই। আর আপনার এই টাকা পাচার হয় আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে, এবং সেই জন্য আমরা আপনার বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিদেশে যে সমস্ত দেশ থেকে ম্যাক্সিমাম ইম্পোর্টটা হয় সেই সব দেশে আমাদের কাস্টমস অফিসারদেরকে, কাস্টমস অ্যাটাশে বলে এগুলাকে, তাদেরকে অ্যাটাশে বলে, কাস্টমস অ্যাটাশে পোস্টিং দেওয়ার জন্য আমরা একটা প্রসেস করেছি। আপনার সেটা অর্থ মন্ত্রণালয় রয়েছে এবং আমরা আশা করি যে আপনার এ ব্যাপারে আমরা পজিটিভ সাড়াই পাবো। যদি তা হয় সেক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং অনেক কমে যাবে। আর আমরা এছাড়াও WCOর আওতায় আপনার বিভিন্ন দেশের সাথে আমরা কাস্টমস কোঅপারেশন নামে আমরা চুক্তি করছি, MOU করছি, যে তাদের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ, যেটা আমাদের ইন্ডিয়ার সাথে হয়েছে এবং আরও বেশ কয়েকটা দেশের সাথে, আমাদের ভুটানের সাথে হয়েছে, আমাদের শ্রীলঙ্কার সাথে হয়েছে, আমাদের নেপালের সাথে হয়েছে। আমরা এই আরও বেশ কয়েকটা দেশের সাথে আপনার এই কাজটা করতে যাচ্ছি এবং তার ফলে আমরা তাদের যে এক্সপোর্টের ক্ষেত্রে তাদের যে ভ্যালুটা, তারা যে এক্সপোর্ট করছে আমাদের, তাদের প্রকৃত ভ্যালুটা আমরা জানতে পারবো। ফলে আপনার আন্ডার ইনভয়েসিং যদি এখানে কমে যায় বা ওভার ইনভয়েসিং যদি আমরা কমাতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে আপনার ইনফর্মাল ওয়েতে যে মানি পাঠানোর যে প্রবণতাটা অনেক কমে যাবে। থ্যাংক ইউ স্যার অনুষ্ঠানে আসার জন্য, এবং ভবিষ্যতে আরও কথা হবে কাস্টমসের আধুনিকায়ন এবং অন্যান্য বিষয় নিয়ে, যাতে ব্যবসা বাণিজ্য আরও সামনের দিনে কাস্টমস এবং পুরো আন্তর্জাতিক বাণিজ্যেই আমাদের সময় ক্ষেপণ এবং সময় খরচ দুটোই কমে আসে। দর্শক, শেষ করছি বাণিজ্য সহজীকরণে কাস্টমস অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সামনে দেখা হবে অন্য কোনো সময়ে।